একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই প্রয়োজন এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া বাদুদি। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে আজ অতিথি হিসাবে থাকছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম এবং রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আলাপে যাব, তবে তার আগে একটা প্রতিবেদন দেখে আসতে চাই, সার্বিক পরিস্থিতির ওপর একটা ধারণা তাহলে আমরা পেতে পারি। রাজধানীর মিরপুরে মেট্রো রেলে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে এমন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। মুহূর্তেই কমেন্ট সেকশনে নানা উত্তেজনা। শেষমেশ ফ্যাক্ট চেক করে জানা গেল এটা ছিল গুজব। ওদিকে সার্জিস আলমের বাড়িতে এসি ল্যান্ডের গাড়িতে পৌঁছে দেয়া হলো কোরবানির গরু, এই শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। দেখা গেল এটাও ছিল গুজব। দর্শক, সংবেদনশীল এমন কয়েকটি ফটোকার্ড আমার হাতে আছে, চলুন শুরুতেই সেটা দেখে নিই। মধ্যরাতে হঠাৎ গুজব। রাজধানীর মিরপুরে মেট্রো রেলের ভয়াবহ দুর্ঘটনায় একটি বগি লাইনচ্যুত হয়ে রেল লাইনের নিচের সড়কে পড়ে যাচ্ছে এমন একটি দৃশ্য প্রদর্শিত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় এরকম কোনো ঘটনাই ঘটেনি প্রকৃতপক্ষে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এনসিপি নেতা সার্জিস আলমের বাড়িতে এসি ল্যান্ডের গাড়িতে পৌঁছে দেয়া হলো ঈদের গরু, এমন শিরোনামে মূলধারার গণমাধ্যম ঢাকা পোস্টের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা যায় বিষয়টি ছিল গুজব। প্রকৃতপক্ষে ইউএনওর কোরবানির গরু আনা হলো এসি ল্যান্ডের সরকারি গাড়িতে, শীর্ষক শিরোনামে ঢাকা পোস্টের প্রচারিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ২০ টাকার নোটে মন্দিরের ছবি লাগানোয় বহিষ্কার হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, এই শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ঘুরপাক খাচ্ছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি সঠিক নয়, পুরোটাই অপতথ্য। এবার নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, এই শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এমন কোনো বক্তব্য দেননি এবং জাতিসংঘও এমন কোনো অফিসিয়াল বার্তা দেয়নি, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই এমন গুজব ছড়ানো হচ্ছে। ইরানের এক হামলায় কেঁপে গেল ইসরায়েল শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি ইরানের হামলার পর ইসরায়েলের দৃশ্যের নয়, বরং মধ্য গাজার নেতজারিম করিডোর এলাকায় ত্রাণের জন্য অপেক্ষমান মানুষের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যের ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল জাতীয় ইস্যুতেই সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে। অপতথ্য ছড়ানোর তালিকায় এরপরেই আছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। কম বেশি সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে, সেগুলো ছড়াতে সাহায্য নেওয়া হচ্ছে বহু ফেক অ্যাকাউন্টের। রুবাইয়া তাদিতি, ৭১। দর্শক, আগেই পরিচয় করে দিয়েছে আমাদের অতিথিদের সাথে, এবারে আলাপে যাব এবং এই সব ফেক নিউজ নিয়েই আলোচনা। আমি শুরুতেই চলে যেতে চাই শহীদুল ইসলামের কাছে। আমরা বিভিন্ন গণমাধ্যমের লোগো সম্বলিত যে ফটোকার্ড সেটি ব্যবহার হতে দেখছি অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে। এরকম পরিস্থিতিতে গণমাধ্যমের কি করণীয় বা প্রকৃত সংবাদটি, সঠিক তথ্যটি পাঠকদের সামনে, দর্শকদের সামনে তুলে ধরার জন্য গণমাধ্যম কি পদক্ষেপ নিতে পারে? জি, প্রথমেই আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে ৭১ টিভি দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে রিউমার স্ক্যানারকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। তো আপনি যে বিষয়টি উল্লেখ করলেন যে গণমাধ্যমের যেভাবে অপতথ্য ছড়াচ্ছে, মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, তো এটি রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে। বেশ কিছুদিন থেকে আমরা এটি লক্ষ্য করছি। তো সেক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের করণীয় কি, এটি
প্রশ্নটি সম্ভবত আপনি এটি এই প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছেন। তো দেখুন, আসলে মূলধারার গণমাধ্যমের কাজ তো সঠিক তথ্যটি তুলে ধরা। তো সেই সঠিক তথ্য তুলে ধরবার আগে বিভিন্ন সামাজিক মাধ্যমে, বিভিন্ন মূলধারার গণমাধ্যমের ফটো কার্ড ব্যবহার করে যে ধরনের অপতথ্য ছড়াচ্ছে, এই অপতথ্যের মধ্য দিয়ে সমাজের একটি শ্রেণী নিঃসন্দেহে বিভ্রান্ত হচ্ছে। তো সেই বিভ্রান্তি থেকে তাদেরকে রক্ষা করবার জন্য, সমাজকে রক্ষা করবার জন্য মূলধারার গণমাধ্যমের যেমন দায়িত্ব আছে, সেই দায়িত্ব তো পরে, কিন্তু এর মধ্য দিয়ে যেই ক্ষতিটি হয়ে যায় সমাজের, যদি যে ভুল তথ্যটি ছড়ানো হয় এ ধরনের তথ্যের মাধ্যমে, তো যার ক্ষতি, বড় একটা ক্ষতি হয়ে যায় এবং সেটি পরে সেই ক্ষতির আর কি বলে রিমেডিটা, সেই ক্ষতিপূরণটা কিন্তু হয় না এই সঠিক সংবাদটা যখন প্রচারিত হয়। শহীদুল ইসলাম, একটু থামাতে হচ্ছে, আমি আমার প্রশ্নটি পরিষ্কার করি আপনার কাছে। আমি বলছিলাম বিভিন্ন গণমাধ্যমের আমরা দেখতে পাচ্ছি লোগো ব্যবহার করে একটা মহল, সেই গণমাধ্যম না, ষড়যন্ত্রকারী একটা মহল, যারা বিভিন্ন প্রোপাগান্ডা রয়েছে, তাদের আলাদা এজেন্ডা রয়েছে, তারা ছড়াচ্ছে। এই যে ঢাকা পোস্টের আমরা আজকের প্রতিবেদনে যেটি দেখলাম, ঢাকা পোস্টের লোগোটা ব্যবহার হয়েছে। ঢাকা পোস্ট তো এটার জন্য দায়ী নয়। তো ঢাকা পোস্ট কি পদক্ষেপ নিতে পারে, বা এভাবে গণমাধ্যমগুলো কি পদক্ষেপ নিতে পারে, সে ব্যাপারে আপনার কোনো মতামত আছে কিনা? না, আমি সেটি বলতে চাচ্ছিলাম যে আজকে ঢাকা পোস্টের ফটোকার্ডটি ব্যবহার করা হয়েছে। শুধু ঢাকা পোস্ট নয়, আমরা প্রতিনিয়তই এরকম কিছু ফেক নিউজ দেখি, সেখানে ঢাকা পোস্ট, এমনকি বড় বড় মূলধারার পত্রিকাগুলো, টেলিভিশন চ্যানেলের অনলাইন ফটোকার্ড ব্যবহার করে এই অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে। এখন যাদের ফটোকার্ডগুলো ব্যবহার করে এই অপতথ্য ছড়ানো হচ্ছে, তো সেক্ষেত্রে তাদের কি করণীয় আছে, এটি তো প্রশ্ন আপনার। জি, এখন যাদের ফটোকার্ডগুলো ব্যবহার করছে তাদের যেমন এ ব্যাপারে সচেতন হওয়া দরকার, কিন্তু যারা করছে তাদেরকে তো আইনের আওতায় আনা উচিত। না হয় কি এটা বন্ধ হবে? এটি তো বন্ধ হবে না। এটি আজকে ঢাকা পোস্টের ফটোকার্ডটি ব্যবহার করছে, আমি দেখেছি তাদেরকে চিহ্নিত করার একটা প্রয়োজনীয়তা রয়েছে। এই বিষয় নিয়ে আমি একটু আলাপ করে নিতে চাই তানভীর মাহতাব আবিরের সাথে। চিহ্নিত করার ক্ষেত্রে আমরা আসলে কতদূর এগোতে পেরেছি? আমরা দেখতে পাই যে ভীষণভাবে ছড়াচ্ছে এবং মানুষজন শেয়ারও করছে, আর সেটার রিচও অনেক বেশি হচ্ছে, ভাইরাল হচ্ছে, এমন অনেক ধরনের গুজব আমরা দেখতে পাচ্ছি। তো যারা আসলে বিভিন্ন ষড়যন্ত্রমূলক এই প্রোপাগান্ডা নিয়ে এই কাজটি করছে, তাদেরকে চিহ্নিত করার ক্ষেত্রে প্রযুক্তি কতখানি এগোতে পেরেছে? এই ধরনের যারা ছড়াচ্ছে ফটোকার্ড, বিশেষ করে আমরা সাম্প্রতিক বছরগুলোতে গণমাধ্যমকে সবচেয়ে বড় শিকার হতে দেখছি ফটোকার্ডের মাধ্যমে। তো এগুলো হচ্ছে কারা ছড়াচ্ছে, এটা আমরা প্রতিনিয়ত দেখাচ্ছি যে এগুলো তো আমাদের ফ্যাক্ট চেক গুলোতে দেখা যায় যাচ্ছে আসলে কারা এগুলো প্রচার করছে। এখন কেউ হয়তো, সবাই তো আর একটা জিনিস একসাথে বানায় না, একজন হয়তো বানিয়ে সে যখন এটা শেয়ার করে, অন্যরা এটাকে হচ্ছে কপি পেস্ট করে হচ্ছে বা ডাউনলোড করে আবার ছড়ায়। এখন আমাদের খুঁজে বের করার বিষয় হচ্ছে এটা যে কে আসলে প্রথম ছড়ায়। তো এই ক্ষেত্রটাতে আমরা সবসময় আসলে সফল হতে পারি এরকমও না, কারণ হচ্ছে এমন কিছু ক্ষেত্রে হয় যে ধরেন যে হচ্ছে বানাচ্ছে ফটোকার্ডটা, ভুয়া ফটোকার্ডটা, সে হয়তো কিছুক্ষণের জন্য রেখে দিয়ে এটা আবার সে ডিলিট করে দিল। সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় যে প্রথম বানায় বা ছড়ায় সে তাকে হচ্ছে আসলে খুঁজে বের করাটা একটু কঠিন। এক্ষেত্রে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা করতে পারে যদি সংশ্লিষ্ট গণমাধ্যম এই বিষয়ে আইনগত ব্যবস্থার চিন্তা ভাবনা করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে। সেক্ষেত্রে হচ্ছে তারা প্রযুক্তির সহায়তায় এটি রুট লেভেলে যাওয়ার সম্ভব বলে আমরা মনে করি। কারণ আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে দেখিয়ে দিই যে এই ব্যক্তি বা এই গোষ্ঠীরাই হচ্ছে ছড়াচ্ছে। আমাদের এ নিয়ে বিস্তারিত কাজও মাঝে মধ্যে হচ্ছে বা আমরা প্রকাশ করি এবং দেখাই যে সংঘবদ্ধ গোষ্ঠী আসলে কারা। কারণ এগুলো আসলে চিহ্নিত করা সহজ, কারণ একটা পক্ষ সবসময় চায় তার বিপরীত পক্ষের মানুষদের হচ্ছে জড়িয়ে এই ধরনের ফটোকার্ড গুলোর মাধ্যমে বিশ্বস্ততা অর্জন হয়। কারণ গণমাধ্যম সবসময় একটা বিশ্বস্ততার জায়গায় থাকে এবং মানুষ সহজে বিশ্বাস করে, এবং এই বিশ্বাসটা সুযোগ নিয়ে হচ্ছে অপপ্রচারকারীরা হচ্ছে এগুলো ছড়ায়। এক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো বের করা, আমার মতে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাহায্য নেয় গণমাধ্যমগুলো যারা হচ্ছে এটা শিকার, এই ক্ষেত্রে হচ্ছে অনেককেই হচ্ছে আইনের আওতায় আনা সম্ভব। এবং আইনের আওতায় আনলে পরেই হচ্ছে আমরা মনে করি যে এই
যে আমরা মনে করি যে অপপ্রচারের যে বন্যাটা এই ফটোকার্ডকে কাজে লাগে, এটা আসলে লাগাম ধরানোটা আসলে সম্ভব। জি, আপনি বলছিলেন যে সংবাদ মাধ্যমগুলো ভীষণভাবে এই অপতথ্যের গুজব ছড়াচ্ছে, যারা তাদের শিকার হচ্ছে। এই জায়গাটি নিয়ে আমি একটু জানতে চাই শহীদুল ইসলামের কাছে, যে আপনি তো ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, একটি সংগঠন যেটি সক্রিয়ভাবে ভূমিকা রাখতে পারে বিভিন্ন বিষয়ে। সাংবাদিকদের বা গণমাধ্যমগুলোর সচেতনতা বৃদ্ধিতে তারা যেন ফেক নিউজগুলো দেখে সেটার যে সঠিক তথ্যটি সেটি দর্শক এবং পাঠকদের সামনে তুলে ধরতে পারে, সেই ব্যাপারে তো আসলে তাদেরও সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে। আপনারা সাংগঠনিকভাবে কোনো ধরনের পদক্ষেপ কি নিয়েছেন বা নেয়ার চিন্তা ভাবনা কি করেছেন? দেখুন, যে অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে এইভাবে বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে, তো সেক্ষেত্রে তো প্রথমে ওই গণমাধ্যমগুলোতে সচেতন হতে হবে। আর ঢাকা সাংবাদিক ইউনিয়নের জায়গা থেকে আমরা তো এ ব্যাপারে বক্তৃতা বিবৃতি দেয়া এবং এ ব্যাপারে সরকারের কাছে দাবি করা, যারা এই অন্যায়গুলো করছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য চেষ্টা করা উচিত, চিন্তা করা উচিত গভর্নমেন্টকে, যে এই অপতথ্যগুলো যারা ছড়াচ্ছে। এখন সেই জায়গা থেকে আমরা কি করছি, কি চিন্তা করছি, তো এটি নিয়ে আমাদের এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমাদের পক্ষ থেকে আসেনি। তো যেহেতু এই বিষয়টা মহামারী আকার ধারণ করছে ইতিমধ্যেই, তো এই বিষয়টি নিয়ে আমরা আমাদের আগামী কোনো মিটিংয়ে, আমাদের নির্বাহী পরিষদের মিটিংয়ে এই বিষয়টি আমরা তোলার পরে এটি নিয়ে কি করণীয় আছে আমাদের, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে দেখব, যে ব্যাপারে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে কি করা যায়। আসলে দেখুন, যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে খুব বেশি কিছু করার এইখানে নেই। যারা এই যে ফ্যাক্ট চেকার যারা রয়েছেন, ফ্যাক্ট চেকিং করছেন, ইতিমধ্যে কয়েকটা প্রতিষ্ঠান গড়ে উঠছে বাংলাদেশে বোধহয়, যারা কিছু কিছু ঘটনাকে বের করে এনেছেন, যারা এই অপতথ্যের সাথে জড়িত। আমার মনে হয় যে এই ফ্যাক্ট চেকারদের সাথে সরকারের যারা এই তথ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বে রয়েছেন, এটার সাথে যারা সম্পৃক্ত, তাদের সাথে সম্পৃক্ত হয়ে এই বিষয়গুলো সরকারের উদ্যোগের অংশ হিসেবেও কিন্তু ফ্যাক্ট চেকিং বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে, যেটি শহীদুল ইসলামও বলছিলেন যে সরকারের উদ্যোগের প্রয়োজনীয়তা রয়েছে, আর সব মহলের একটা সচেতনতার জায়গা অবশ্যই সেটা তো প্রয়োজন আছেই। এই ধরনের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকার কতটুকু পজিটিভ, বা সরকারের থেকে যে ধরনের পৃষ্ঠপোষকতা, সাপোর্ট প্রয়োজন, সেটা আসলে কতখানি পাওয়া যায়? আর উত্তরোত্তর প্রযুক্তির যেভাবে উন্নতি ঘটছে, এআই এর ব্যবহার আমরা আসলে নেগেটিভ দিকে যতখানি দেখতে পাচ্ছি, সেই দিকটা যদি তুলনা করি, তাহলে ফ্যাক্ট চেকিং এর জন্য প্রযুক্তি কতখানি উত্তরোত্তর উন্নতি সাধন হচ্ছে সেখানে? আমি বলি যে শুরুতে যেটা সরকারের সাথে পৃষ্ঠপোষকতার যে বিষয়টা বললেন, রিউমার স্ক্যানার বা বাংলাদেশের যে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো আছে, মানে স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান যেটাকে আমরা বলি, তারা আসলে স্বাধীনভাবেই কাজ করে। তারা সরকার বা বেসরকারি কোনো পৃষ্ঠপোষকতা আসলে গ্রহণ করে না, বা আমাদের পলিসি অনুযায়ী হচ্ছে আমরা এটা গ্রহণ করতে পারি না। তো এই জায়গাটাতে এই জন্য হচ্ছে আমরা সরকার থেকে কোনো পৃষ্ঠপোষকতা যদি সরকার যদি আগ্রহী হয়, সেক্ষেত্রে আমরা এটা নেই না, বা আমরা এই পলিসি অনুযায়ী এই জায়গাটাতে আসলে আমরা কাজ করি না। সরকার যেভাবে সহায়তা করতে পারে, সরকার যদি উদ্যোগী হয়ে ফেক নিউজ বা এইসব বিষয়ের বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা নেয়, এবং আমরা অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে যেটা দেখছি, যে অন্তর্বর্তী সরকার তাদের একটা উইং আছে, যে সিএফ প্রেসিং ফ্যাক্ট নামে একটা পেজ আছে ফেসবুকে, যেটার মাধ্যমে ওরা নিয়মিত হচ্ছে বিভিন্ন গুজবগুলোর বিরুদ্ধে হচ্ছে কাজ করছে, এবং এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমরা মনে করি যে এই কাজগুলো আসলে বেশি হওয়া উচিত। যে পরিমাণ গুজব ছড়াচ্ছে তার বিপরীতে এই উদ্যোগগুলো খুবই সীমিত এবং খুবই ক্ষুদ্র, যেটা আসলে ইম্প্যাক্টফুল হচ্ছে না। এই কারণে যে আমরা গুজবের সাথে যে পরিমাণ লড়াই করছি ফ্যাক্ট চেকাররা, সেই জায়গা থেকে হচ্ছে সরকার এবং বেসরকারি যে কোনো উদ্যোগই হতে হবে সেটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে, এবং এটা এক দুইটা বা কাজ দিয়ে আসলে এটা নিয়ে হচ্ছে আগানো কঠিন। কারণ যে পরিমাণ গুজব আসছে তার বিরুদ্ধে হচ্ছে আমাদের লড়াইটা হবে হতে হবে সেরকম। তো এটা হচ্ছে সরকারের যে বিষয়টার কথা বললেন। আর হচ্ছে এআই এর কথা যেটা বললেন, যে ফ্যাক্ট চেকিং এর ক্ষেত্রে যদি এআই এর কথা বলি, সেটা আসলে বেশিরভাগই নেগেটিভ আলোচনাটাই হবে। কারণ হচ্ছে এআই কে ব্যবহার করে হচ্ছে ভুয়া
ভিডিও ভুয়া ছবিগুলো প্রচার হচ্ছে, যেটা ইরান বা এবং ইসরায়েলের যে সেগুলোকে একদম মানে মূল ধারার সংবাদ হিসেবে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। এই ক্ষেত্রে সাংবাদিকের ফেঁসে যাওয়ার মানে তাকেও ফাঁসিয়ে দেওয়ার, কোনো ব্যক্তি বিশেষ সাংবাদিককে ফাঁসিয়ে দেওয়ারও কিন্তু একটা আশঙ্কার জায়গা রয়েছে। আমি একটু জেনে নিতে চাই ছোট্ট করে শহীদুল ইসলামের কাছ থেকে, এই রকম পরিস্থিতিতে আপনার সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন কি পদক্ষেপ নেবে যদি ব্যক্তি বিশেষ কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের আঙুল ওঠে? দেখুন, ব্যক্তি বিশেষ যদি কোনো সাংবাদিক এ ধরনের অপতথ্যের সাথে যুক্ত থাকেন, তাহলে আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে দাবি করব যে অন্যায়ের সাথে যদি কোনো সাংবাদিক জড়িত হন তাকে তো বিচারের আওতায় আনা উচিত। এক, দুই হচ্ছে কেউ যদি এই অপতথ্যের মধ্য দিয়ে এই অপতথ্যের শিকার হন অথবা তাকে কোনো গণমাধ্যম ব্যক্তি অপতথ্যের শিকার হন এবং যারা এই শিকারের সাথে যারা জড়িত থাকবেন তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। দেখুন, একটা বিষয় আমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই নতুন বাংলাদেশে এই যে অপতথ্য ছড়ানো হচ্ছে এর পিছনে একটি উদ্দেশ্য আছে, একটি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এই কাজগুলো করা হচ্ছে, যেটি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা বুঝতে পারছি। সুতরাং এর সাথে কারা জড়িত এটি বের করা কিন্তু খুব কঠিন কাজ নয়। সুতরাং এটিকে বের করবার জন্য চেষ্টাটা জোরদার হওয়া দরকার, সেই চেষ্টাটি আমরা এখনো লক্ষ্য করছি না। তবে সুতরাং সরকারের কাছে অনুরোধ ব্যাপার হচ্ছে যে সাইবার সিকিউরিটি নিয়ে যে আইন, আগের বিদ্যমান আইন এবং 2025-এ যে নতুন অর্ডিন্যান্স, সেখানে আসলে গুজবের সঠিক কোনো ডেফিনেশনই নেই। এগুলো নিয়ে নিশ্চয়ই কাজ হচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম এবং রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির যুক্ত ছিলেন। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস এবং প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।